আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থবিজ্ঞান বইয়ের ২য় অধ্যায় গতি। আজকে আমরা গতি চ্যাপ্টারের সকল গ্রাফ নিয়ে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। শুরুতে আমরা সমবেগে গতিশীল এরকম বস্তুকণার জন্য আমরা কিছু গ্রাফ দেখব। আচ্ছা, যেহেতু এখানে বলে দেয়া আছে সমবেগে গতিশীল, আমি ধরে নেই এই বেগটা হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। আচ্ছা, আমি যদি সমবেগে গতিশীল কোনো বস্তুকণার জন্য বেগ ভার্সেস সময়ের গ্রাফটি আঁকি, তাহলে এখানে আমার বেগ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড, আর সমবেগ মানে হচ্ছে আমার কি বেগ সমান, তাই না? এর মানে হচ্ছে যখন সময় 1 সেকেন্ড তখনও আমার বেগ থাকবে 2, যখন সময় 2 সেকেন্ড তখনও আমার বেগ থাকবে 2, যখন সময় 3 সেকেন্ড তখনও আমার বেগ থাকবে মিটার পার সেকেন্ড। এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি এরকম x অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাবো। এই যে এরকম আকৃতির গ্রাফটি হচ্ছে সমবেগের জন্য v ভার্সেস t এর গ্রাফ। এবার যদি আমি সমবেগে গতিশীল কোনো বস্তু কণার জন্য সময় ভার্সেস সময়ের গ্রাফটি দেখি, তাহলে দেখো এখানে বেগ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড। এর মানে এখানে প্রতি সেকেন্ডে এর সরণ হচ্ছে 2 মিটার করে, তাই না? এর মানে হচ্ছে আমি যদি একটি ছক আঁকি, t এবং s, এর মানে হচ্ছে সময় যখন 0 তখন সরণেও 0, সময় যখন 1 সেকেন্ড তখন সরণ হচ্ছে 2 মিটার, সময় যখন 2 সেকেন্ড তখন সরণ হচ্ছে 4 মিটার, সময় যখন 3 সেকেন্ড তখন সরণ হচ্ছে 6 মিটার। দেখো 2 মিটার 2 মিটার করে কি সরণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে সময় যখন 1 সেকেন্ড তখন সরণ হচ্ছে 2 মিটার, সময় যখন 2 সেকেন্ড তখন সরণ হচ্ছে 4 মিটার, সময় যখন 3 সেকেন্ড তখন সরণ হচ্ছে 6 মিটার। এই রেখাগুলোকে যদি আমি এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি এরকম মূল বিন্দুগামী একটি সরলরেখা পাবো। আমি যদি সমবেগে গতিশীল কোনো বস্তু কণার জন্য এবার ত্বরণ বনাম সময় লেখচিত্রটি আঁকতে চাই, তাহলে আমি y অক্ষে ধরবো ত্বরণ এবং x অক্ষে ধরবো সময়। আচ্ছা, ত্বরণ বনাম সময়ের লেখচিত্র। এখানে আমি প্রথম লেখচিত্রটা থেকে আমার বেগ দেয়া আছে 2 মিটার পার সেকেন্ড, এবং প্রথম লেখচিত্রটা থেকে আমরা দেখতে পাচ্ছি যে সময় যখন 1 সেকেন্ড তখনও বেগ 2, সময় যখন 2 সেকেন্ড তখনও বেগ 2, সময় যখন 3 সেকেন্ড তখনও বেগ কি 2 মিটার পার সেকেন্ড। এর মানে হচ্ছে এখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। আমরা জানি কি ত্বরণ কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়ের পরিবর্তন। তাহলে এখানে তো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। মানে এখানে শেষ বেগও হচ্ছে মিটার পার সেকেন্ড, আদি বেগও হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে এখানে তো বেগের কোনো পরিবর্তন হচ্ছে না। তাহলে বেগের পরিবর্তন হচ্ছে 0। তাহলে এখানে ত্বরণও হবে 0। দেখো ত্বরণ যদি 0 হয়, এর মানে হচ্ছে আমার লেখচিত্রটা হবে এরকম। একদম এক্স অক্ষের সাথে লাগানো বা এক্স অক্ষ বরাবর। এবার যদি আমি ত্বরণে গতিশীল
কোনো বস্তু কণার জন্য আমি যদি লেখচিত্রগুলো দেখি তাহলে আমি ধরে নিলাম এখানে ত্বরণ হচ্ছে a = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা, সমত্বরণের জন্য যদি আমি ত্বরণ ভার্সেস সময়ের গ্রাফটি আঁকি তাহলে y অক্ষে বসাবো আমি ত্বরণ এবং x অক্ষে বসালাম আমি সময়। দেখো সমত্বরণ দেয়া আছে এখানে a = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে ত্বরণ এখানে কি সমান থাকবে, তাই না? মানে সময় যখন 1 সেকেন্ড তখনও ত্বরণ থাকবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় যখন 2 সেকেন্ড তখনও ত্বরণ থাকবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। সময় যখন 3 সেকেন্ড তখনও ত্বরণ থাকবে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি x অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাবো। এটাই হচ্ছে আ সমত্বরণের লেখচিত্র। সমত্বরণের জন্য ত্বরণ ভার্সেস সময়ের লেখচিত্র। এবার আমি যদি সমত্বরণে গতিশীল কোনো বস্তু কণার জন্য বেগ ভার্সেস সময়ের লেখচিত্রটি দেখি তাহলে কেমন হবে? দেখো বেগ ভার্সেস সময়। y অক্ষে আমি ধরবো বেগ এবং x অক্ষে আমি ধরবো কি? সময়। দেখো এখানে ত্বরণ দেয়া আছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে ওর বেগ 3 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। আমি যদি একটি ছক আঁকি, আমি যদি একটু ছক এঁকে বিষয়টি দেখি তাহলে আমি এখানে লিখব t এবং এখানে লিখব v। তো সময় যখন 0 তখন বেগও হবে 0। সময় যখন 1 সেকেন্ড তখন বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। সময় যখন 2 সেকেন্ড তখন বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। সময় যখন 3 সেকেন্ড তখন বেগ হবে 9 মিটার পার সেকেন্ড। সময় যখন 4 সেকেন্ড তখন বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। সময় যখন 5 সেকেন্ড তখন বেগ হবে 15 মিটার পার সেকেন্ড। দেখো এখানে এই যে আমি বললাম যে a মানে সমত্বরণটি দেয়া আছে a = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে প্রতি সেকেন্ডে এর বেগ 3 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। দেখো এই যে প্রতি সেকেন্ডে ওর বেগ কিন্তু 3 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পাচ্ছে। 3, 6, 9, 12, 15 প্রত্যেকটার মাঝে কিন্তু 3 গ্যাপ। তাহলে এর মানে এইগুলোকে যদি আমি এই গ্রাফের মধ্যে এই অক্ষে বসাই তাহলে দেখো সময় যখন 1 তখন বেগ হচ্ছে 3, তখন সময় যখন 1 সেকেন্ড তখন বেগ হচ্ছে 3 মিটার পার সেকেন্ড। সময় যখন 2 সেকেন্ড তখন বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। সময় যখন 3 সেকেন্ড তখন বেগ হবে 9 মিটার পার সেকেন্ড। এরকম ভাবে যদি আমি এই প্রতিটি বিন্দু বসাই এবং এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি এরকম মূল বিন্দুগামী সরলরেখা পাবো। এখন আমি যদি সমত্বরণের জন্য সময় ভার্সেস সরি সরণ ভার্সেস সময়ের গ্রাফটা দেখি তাহলে আমি y অক্ষে বসাবো সরণ এবং x অক্ষে বসাবো সময়। এবার যদি আমি এখানে যদি আমি একটি গ্রাফ আঁকি এখানে আমি একটি ছক আঁকলাম প্রথমে। আচ্ছা, দেখো এখানে আমার যেহেতু সমত্বরণ বলে দেয়া আছে, আমরা জানি সমত্বরণের জন্য আমরা একটা সূত্র জানি। সমত্বরণের ক্ষেত্রে সরণের সূত্রটি হচ্ছে ut প্লাস হাফ a t স্কয়ার, তাই না? তো বস্তুটি যদি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে তাহলে এই টার্মটা হয়ে যাচ্ছে 0। তাহলে 0 প্লাস হাফ a t স্কয়ার। যেহেতু সমত্বরণ বলে দেয়া আছে আমার আমার এই পুরা অংশটা এই হাফ এ এই পুরাটুকু হচ্ছে একটি ধ্রুবক। আমি লিখতে পারি s is proportional
টি স্কয়ার। এর মানে হচ্ছে সমত্বরণের ক্ষেত্রে ত্বরণটা সময়ের বর্গের সমানুপাতিকভাবে বৃদ্ধি পায়। তাহলে এর মানে হচ্ছে আমি যদি এখানে সময় ধরি এবং এখানে যদি আমি সরণ ধরি, সময় যদি হয় ০, সরণও হবে ০, সময় যদি হয় ১, সরণও হবে ১, সময় যদি হয় ২, সরণ হবে ৪, দেখো ২ তে গুণা ৪। এরপরে সময় যদি হয় ৩, তখন সরণ হবে ৯, সময় যদি হয় 4, তখন সরণ হবে 16। এখন আমি যদি এই আ আমি যদি এই ছকের মধ্যে এই ইনফরমেশন গুলোকে, ডাটা গুলোকে আমি যদি এই গ্রাফের মধ্যে বসাই, তখন আমি আ দেখো যখন সময় ০ তখন সরণ ০, যখন সময় ১ তখন সরণ ১, যখন সময় ২ তখন সরণ ৪, যখন সময় ৩ তখন সরণ ৯। এরকমভাবে যদি আমি এই বিন্দুগুলোকে বসাই, আমি এইরকম প্যারাবোলা আকৃতির একটি লেখচিত্র পাবো। এই আকৃতিকে আমরা বলি পরাবৃত্ত বা প্যারাবোলা। অর্থাৎ আ সমত্বরণের জন্য সরণ ভার্সেস সময় লেখচিত্রটি হয় এক বক্রাকৃতির এবং সেই বক্ররেখাটি হয় এক পরাবৃত্ত। আচ্ছা, আশা করি বুঝতে পেরেছ। এবার এবার আমরা যদি একটু সমমন্দনে গতিশীলের ক্ষেত্রে বিবেচনা করি, দেখো সমমন্দনে গতিশীল হলে দেখো আমি ধরে নিলাম যে সমমন্দন, এবং যেহেতু আমরা ত্বরণ, এখানে সমত্বরণের ক্ষেত্রে আমরা ত্বরণটি ধরেছিলাম 3 মিটার পার সেকেন্ড স্কয়ার, আমরা আর মন্দন হচ্ছে ঋণাত্মক ত্বরণ, তো আমরা ধরে নেই এখানে সমমন্দন এটা হচ্ছে a -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো সমত্বরণের ক্ষেত্রে আমরা আমরা ত্বরণ ভার্সেস সময়ের লেখচিত্রটা দেখেছিলাম। এখন আমরা সমমন্দনের ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময়ের লেখচিত্রটি দেখি। দেখো সমত্বরণ যখন ছিল তখন a = 3 মিটার পার সেকেন্ড স্কয়ার ছিল। তো যেহেতু পজিটিভ ছিল তখন আমরা একটি সরলরেখা পেয়েছিলাম, যেটা ছিল, দেখো, যেটা ছিল আ পজিটিভ y অক্ষে এবং x অক্ষের সমান্তরাল। কিন্তু যেহেতু আমার মন্দন মানে হচ্ছে নেগেটিভ ত্বরণ, আমরা এখানে ধরে নিলাম -3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তো যেহেতু নেগেটিভ, আমরা এই সরলরেখাটি পাবো y অক্ষের নেগেটিভ দিকে, অর্থাৎ y অক্ষের নিচের অংশে, নেগেটিভ অংশে পাবো, এবং এটি হবে x অক্ষের সমান্তরাল। এখানে আমি লিখলাম -3। এরপর আমরা যদি সমমন্দনের জন্য বেগ ভার্সেস সময় লেখচিত্রটি দেখি, তাহলে কেমন হবে? তো সমমন্দন, তাই না? তো সমমন্দনের জন্য বেগ ভার্সেস সময়ের লেখচিত্রটি আমরা আমরা একটি সূত্র জানি, সমত্বরণ বা সমমন্দনের জন্য আমরা লিখতে পারি v = u - at। যেহেতু এখানে মন্দন বলছে, আমি এই সূত্রে মাইনাস ব্যবহার করলাম। তো এখানে আমরা জানি যে মন্দনের ক্ষেত্রে বেগ হ্রাস পায়। তো বেগ হ্রাস পেতে, পেতে একটা সময় 0 হতে পারে, তাই না? তো আ এর মানে যেহেতু বেগ হ্রাস পায়, তার মানে এখানে একটি আদিবেগ থাকে, তাই না? তো আদিবেগ থাকলে দেখো আমি ধরে নিলাম সেই আদিবেগটি হচ্ছে u = 3 মিটার পার সেকেন্ড, এবং একটি ত্বরণ ধরে নিলাম যে ত্বরণটি হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এখানে আমরা v লিখতে পারি 15 - 3t, তাই না?
এখন এটাকে যদি আমরা এখানে একটি ছক কাগজ আঁকি, ছক কাগজে আমরা যদি দেখি যে সময়ের মা সময় t এর জন্য বেগের কেমন পরিবর্তনগুলো হয়? তাহলে দেখো, সময় যখন 0 তখন বেগ হবে 15 মিটার পার সেকেন্ড। সময় যখন 1 সেকেন্ড তখন বেগ হবে 12 মিটার পার সেকেন্ড। সময় যখন 2 সেকেন্ড তখন বেগ হবে 9 মিটার পার সেকেন্ড। সময় যখন 3 সেকেন্ড তখন বেগ হবে 6 মিটার পার সেকেন্ড। আবার সময় যখন 4 সেকেন্ড তখন বেগ হবে 3 মিটার পার সেকেন্ড। এরকম ভাবে দেখো, আবার সময় যদি আমরা ধরি, আচ্ছা দেখো আমাদের মা বেগটি দেখো তো ৩ মিটার পার সেকেন্ড, ৩ মিটার পার সেকেন্ড করে হ্রাস পাচ্ছে, তাই না? তো সময় যখন আবার আমি ধরবো ৫ সেকেন্ড তখন কিন্তু আমরা এখানে বেগ পাবো 0। দেখো বা বেগটি কিন্তু সমান হারে অর্থাৎ ৩ করে হ্রাস পাচ্ছে। তো আমরা যদি এই ছক কাগজের এই ইনফরমেশনটাকে এই গ্রাফের মধ্যে বসাই তখন আমরা পাবো যে যখন 0 তখন আমার বেগ ছিল আদিবেগ, অর্থাৎ এখানে মিটার পার সেকেন্ড ছিল। সময় যখন 1 তখন আমরা বেগ পাইলাম 12, ঠিক আছে? এরপরে সময় যখন 2 সেকেন্ড তখন আমরা বেগ পাইছিলাম 9। আবার সময় যখন 3 সেকেন্ড তখন আমরা বেগ পাইলাম 6। আবার সময় যখন 4 সেকেন্ড তখন আমরা বেগ পাইলাম 3। আবার সময় যখন ৫ সেকেন্ড তখন আমাদের বেগ হলো একদম 0। তো এই রেখাগুলোকে এই বিন্দুগুলোকে যদি আমি যোগ করি তাহলে আমি এরকম একটি রেখা পাবো। দেখো, রেখাটি দেখে মনে হচ্ছে বেগটি আস্তে, আস্তে কমতে একদম 0 হলো, তাই না? দেখো তো এই যে সমীকরণ, এই সমীকরণ থেকে আমরা যে একটি ছক আঁকলাম, এই ছকেও তো তাই বলছে যে বেগ কমতে একটা সময় পর কি হলো? দেখো তো এই যে 15 থেকে একটা সময় পর কমতে কি 0 হয়ে গেল। দেখো এই লেখচিত্রটা কিন্তু তাই রিপ্রেজেন্ট করছে। এখন আমরা যদি সমমন্দনের ক্ষেত্রে ত্বরণ ভার্সেস সময় লেখচিত্রটা আঁকি তাহলে কেমন হবে? আমরা সমত্বরণের ক্ষেত্রে একটি সূত্র পড়েছি যে S is equal to ut plus half at স্কয়ার। তো ওই সূত্রটা যদি আমরা সমমন্দনের ক্ষেত্রে লিখি তাহলে আমাদের কি লিখতে হবে? S is equal to ut, যেহেতু মন্দন আমরা লিখব মাইনাস হাফ a t স্কয়ার। আমি আদিবেগ u ধরেছিলাম যে 15 মিটার পার সেকেন্ড এবং ত্বরণটা আমি ধরেছিলাম হচ্ছে 3 মিটার পার সেকেন্ড স্কয়ার। আচ্ছা। তো এখানে যদি আমি এটা বসাই যে S is equal to 15t minus half into 3 into t স্কয়ার। তো এইটার জন্য আমি যদি একটি ছকে সময় ভার্সেস সরণ, অর্থাৎ এই যে সময় এখানে একটি রাশি আছে সময়, এই সময়ের জন্য এই সরণ কেমন হবে বা কি মান পাওয়া যাবে আমরা যদি ওই বের করার জন্য একটি ছক আঁকি তাহলে সময় এবং সরণ। তো দেখা যাবে সময় যখন 0 তখন সরণ হবে 0। আবার সময় যখন হবে 1 সেকেন্ড তখন সরণ হবে স আ সরণ হবে হচ্ছে 13.5 মিটার। আবার সময় যখন হবে 2 সেকেন্ড তখন সরণটা হবে 24 মিটার।
এরকম ভাবে দেখো তো সরণটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে, তাই না? সময়ের সাথে সাথে সরণ কিন্তু বৃদ্ধি পাচ্ছে। 0 থেকে 13.5, আবার 13.5 থেকে 24 এরকম করে কিন্তু বৃদ্ধি পাবে। তো এরকম ভাবে আমরা যদি অনেকগুলো বিন্দু নেই, এই বিন্দু নেওয়ার পর আমরা যদি এই বিন্দুগুলোকে এই ছকের মধ্যে স্থাপন করি, তাহলে আমরা এরকম একটি পরাবৃত্তাকার আ লেখচিত্র পাবো। পরাবৃত্ত। তাহলে দেখো এখানে সরণ সমবন্টনের ক্ষেত্রে সরণ ভার্সেস সময় লেখচিত্রটি হচ্ছে একটি পরাবৃত্তাকার। দেখো এখন এখানে যদি আমি বলি যে মুক্তভাবে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত বস্তুর বেগ বনাম সময় লেখো কেমন হবে? দেখো এখানে স্থির অবস্থান থেকে কোনো বস্তু যখন মুক্তভাবে পড়তে থাকে তখন এর বেগটা কিন্তু প্রতিনিয়ত বৃদ্ধি পেতে থাকে, তাই না? তো যেহেতু এখানে বেগ বনাম সময় বলছে, তো আমরা গ্রাফে এক্স ওয়াই অক্ষ এরকম ভাবে ধরি যে প্রথমটাকে আমরা ধরি ওয়াই অক্ষ বরাবর এবং পরেরটাকে আমরা ধরি এক্স অক্ষ বরাবর। তাহলে আমি যদি এটাকে বসাই যে ওয়াই অক্ষ বরাবর হবে বেগ এবং এক্স অক্ষ বরাবর হবে কি সময়। তাহলে যেহেতু স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ সময়ের সাথে সাথে প্রতি সেকেন্ডে আ আ প্রতি সেকেন্ডে একই হারে বৃদ্ধি পেতে থাকে। অর্থাৎ যেহেতু সময়ের সাথে সাথে বেগটা বৃদ্ধি পেতে থাকে, আমরা এটাকে এরকমভাবে মূলবিন্দুগামী একটি সরলরেখা দিয়ে প্রকাশ করতে পারি। দেখো সময় যখন ১ সেকেন্ড তখন বেগ কি? বাড়ছে। আবার ২ সেকেন্ডে বেগ আরো বাড়ছে, আবার ৩ সেকেন্ডে বেগ আরো বাড়ছে, আবার ৪ সেকেন্ড যখন তখন বেগ কি? আরো বাড়ছে। দেখো তাহলে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বনাম সময় লেখচিত্রটি এরকম মূলবিন্দুগামী একটি সরলরেখা হয়। আবার আমি যদি আরেকটি প্রশ্ন করি যে আ নিক্ষিপ্ত কোনো বস্তুর আ উচ্চতা বনাম বিচরণকালের লেখো কেমন হবে? তো দেখো এখানে আমি যদি y অক্ষ বরাবর ধরে নেই উচ্চতা এবং x অক্ষ বরাবর ধরে নেই বিচরণকাল কি? দেখো উচ্চতাকে আমি ধরে নিছি y অক্ষ বরাবর এবং বনামটি পরেরটাকে আমি ধরে নিছি x অক্ষ বরাবর। তো কোনো বস্তুকে যখন আমরা নিক্ষেপ করি তখন আমরা দেখি যে একটা সময় পর্যন্ত আমরা একটা নির্দিষ্ট আদিবেগে কিন্তু নিক্ষেপ করি। আচ্ছা, ওই আদিবেগ নিয়ে বস্তুটি একটা নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত ওঠে, তাই না? পর ওই বস্তুটি আর উপরে যেতে পারে না। কারণ ওই বেগটি কমতে, কমতে একটা সময়ের পর কি 0 হয়ে যায়। তো 0 যখন হয়ে যায় তখন বস্তুটি আর এদিক বরাবর যেতে পারে না। তখন আবার বস্তুটি ভূমিতে পতিত হয়। তো ওর লেখচিত্রটা কেমন হয় দেখো তো একটি পরাবৃত্তের মতো হয় কিন্তু দেখো যে আদিবেগ ছিল ওই আদিবেগে যখন আমরা নিক্ষেপ করি বেগটি কমতে, 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 কমতে একটি সর্বোচ্চ উচ্চতায়, যে সর্বোচ্চ উচ্চতাটা আমি ধরে নিলাম এখানে যে পয়েন্ট, এই সর্বোচ্চ উচ্চতায় গিয়ে ওর বেগটা কি শূন্য হয়ে যায়। তো বেগ যখন শূন্য হয়ে যায় তখন ও আর সামনে যেতে পারে না। তখন আবার কি করে দেখো তো? যখন ভূমিতে পড়ে দেখো ও আবার কি ওই একই পথের বিপরীত দিকে কি ও ভূমিতে থাকে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এখন
এখন আমি যদি আরেকটি প্রশ্ন করি যে নিক্ষিপ্ত কোনো বস্তুর পড়ন্ত কোনো বস্তুর বেগ বনাম সময় লেখচিত্রটা দেখছি। এখন আমরা নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ বনাম সময় লেখো কেমন হবে? দেখো, নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ কি? ধীরে, ধীরে কিন্তু হ্রাস পায়, তাই না? এই যে আমরা একটু আগে পড়লাম যে নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ বনাম সময়, ১ম টাকে আমরা ধরি y অক্ষ বরাবর এবং পরেরটাকে আমরা ধরি x অক্ষ বরাবর। ১ম টাকে আমরা y অক্ষ বরাবর ধরলে আমরা y অক্ষ বরাবর ধরবো বেগ এবং x অক্ষ বরাবর ধরবো কি? সময়। তো নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ আমরা নিক্ষিপ্ত কোনো বস্তুকে অবশ্যই একটা আদিবেগে নিক্ষেপ করি, হ্যাঁ? তো নিক্ষিপ্ত কোনো ব য আদ তো যখন একদম আ শূন্যতে থাকে তখন ওর একটি আদিবেগ থাকে। যখন আমরা বস্তুটিকে নিক্ষেপ করি তখন ওই বেগটা হ্রাস পেতে আ একটি সর্বোচ্চ উচ্চতায় গিয়ে বেগটা কি শূন্য হয়ে যায়। তার মানে কি নিক্ষিপ্ত কোনো বস্তুর বেগ কি সময়ের সাথে, সাথে হ্রাস পায়। তো সময়ের সাথে, সাথে হ্রাস পেলে ওর লেখচিত্রটাকে আমরা এইভাবে করে প্রকাশ করতে পারি। দেখো, একটি আদিবেগে অর্থাৎ সময় যখন শূন্য ছিল তখন ওর একটা আদিবেগ ছিল। ওই আদিবেগ থেকে হ্রাস পেতে, পেতে সময় যে সর্বোচ্চ উচ্চতায় উঠে ওর বেগটা শূন্য হয়, ওই শূন্য পয়েন্টটা দেখো এখানে। আশা করি তোমরা এবার নিক্ষিপ্ত বস্তুর বেগ বনাম সময় লেখচিত্রটা কেমন হয় তোমরা বুঝতে পেরেছ। এখন আমি যদি বলি যে নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে আমি বেগ বনাম সময় লেখটি দেখলাম, কিন্তু নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণ বনাম সময় লেখটা কেমন হবে? দেখো, নিক্ষিপ্ত দেখো এখানে নিক্ষিপ্ত কোনো বস্তুর ত্বরণ বনাম সময় লেখো জানতে চাইছো। তো ত্বরণ ১ম টা আমরা ধরবো y অক্ষ বরাবর এবং বনাম সময় পরেরটা আমরা ধরবো x অক্ষ বরাবর। তো আমি যদি এখানে লিখি যে x অক্ষ এবং y অক্ষ আঁকলাম। আ আমি y অক্ষে ধরলাম ত্বরণ A এবং x অক্ষে ধরলাম সময় T। নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে আ নিক্ষিপ্ত কোনো বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কিন্তু দেখো আমি কোনো বস্তুকে যখন নিক্ষেপ করলাম তখন ওর আ দেখো ওর ত্বরণ A থাকে উপরের দিকে। কিন্তু অভিকর্ষ ত্বরণ কিন্তু ওকে নিচের দিকে কি টানতে থাকে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ কিন্তু হয় ওর বিপরীত দিকে, তাই না? তো আমরা লিখতে পারি যে A - A, তাই না? আমরা যখন কোনো বস্তুকে নিক্ষেপ করি তখন বস্তুটি কিন্তু মা অভিকর্ষের বিপরীতে কাজ করে, তাই না? এই যে অভিকর্ষ ত্বরণ কাজ করে নিচের দিকে, ওর বিপরীতে হচ্ছে আমরা বস্তুটাকে নিক্ষেপ করছি। তো আ আমরা লিখতে পারি ওই ত্বরণটা হচ্ছে ত্বরণ A - G, যেহেতু আ অভিকর্ষ ত্বরণ নিচের দিকে কাজ করে এবং বস্তুটি আমরা উপরের দিকে নিক্ষেপ করছি। তো আমরা এর আগে কি একটা মাইনাস সাইন আনতে পারি। কারণ এটা দিয়ে কি বিপরীত দিক বোঝাচ্ছে। তো আমরা যখন আচ্ছা। তো নিক্ষিপ্ত কোনো বস্তুর আর এই যে G, তাহলে আমরা এই G টা কি বলতো? G এর মান কিন্তু ফিক্সড। -9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। এর মানে হচ্ছে নিক্ষিপ্ত কোনো বস্তুর ত্বরণ কি হয় বলতো? ত্বরণ হয় 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার, কিন্তু এর আগে আমরা একটা মাইনাস সাইন আনি কারণ আমরা অভিকর্ষের কি বিরুদ্ধে কাজ করছি। অভিকর্ষ ত্বরণ যেদিকে কাজ করে তার বিরুদ্ধে তার বিপরীত দিকে আমরা কি বস্তুটিকে নিক্ষেপ করছি। তো এটা হবে এই যে এরকম। অর্থাৎ এর ত্বরণটা আমরা নেগেটিভ y অক্ষ বরাবর ধরবো এবং যেহেতু নিক্ষিপ্ত কোনো বস্তুর কিন্তু ত্বরণটা ফিক্সড, সেটা হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে আমরা বলতে পারি কি এটি একটি সমত্বরণ এবং এক্ষেত্রে আমার এই যে আমরা আমরা এখানে লিখতে পারি মাইনাস জি বা
মাইনাসে লিখতে পারো। দেখো তাহলে নিক্ষিপ্ত কোনো বস্তুর ত্বরণ বনাম সময় লেখচিত্রটি হবে এরকম। আচ্ছা, এখন আমরা একটু ঢাল সম্পর্কে পড়ব। আচ্ছা, আসো ঢাল কি? ঢাল হচ্ছে আমরা এখানে একটি এক্স এবং ওয়াই অক্ষ আঁকলাম, ওয়াই অক্ষ এবং এটা এক্স অক্ষ। আমি যদি এখানে একটি সরল রেখা আঁকি তাহলে এই সরল রেখার উপর আমি দুটো বিন্দু নিলাম, এই একটি বিন্দু, এই একটি বিন্দু। ধরে নিলাম এই বিন্দুটির ভুজ হচ্ছে x2 y2 এবং এই বিন্দুটি হচ্ছে x1 y1। তাহলে আমরা কোন বস্তুর ঢাল লিখতে পারি, ঢাল ইজ ইকুয়াল টু লিখতে পারি ডেল ওয়াই ডিভাইডেড বাই ডেল এক্স। এর মানে হচ্ছে ওয়াই অক্ষের পরিবর্তন ডিভাইডেড বাই এক্স অক্ষের পরিবর্তন। তো এখান থেকে আমরা লিখতে পারি ডেল ওয়াই মানে হচ্ছে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। ঠিক আছে? তো এইটা হচ্ছে ঢাল। এখন আমরা এখন আমরা যদি একটি লিক আ আম এখন আমরা যদি একটি গ্রাফের আমরা যে একটু আগে একটি আমরা যে আমরা যদি একটি বেগ বনাম সময় লেখো আঁকি। দেখো তো? বেগ বনাম সময়। তো বেগ বনাম সময় লেখচিত্র আমি যদি আঁকি, দেখো আমি ১ম এ সমবেগের জন্য বেগ বনাম সময় লেখটা আঁকি। দেখো, সমবেগের জন্য আমরা বেগ বনাম সময় লেখচিত্রটা উপরে কি আঁকছিলাম দেখো তো? এটা ছিল একটি এক্স অক্ষের সমান্তরাল রেখা। দেখো এই যে সমবেগের ক্ষেত্রে এই যে সমবেগের ক্ষেত্রে গতিশীল কোন বস্তুর জন্য বেগ বনাম সময় লেখটি ছিল এক্স অক্ষের সমান্তরাল এবং সমত্বরণের ক্ষেত্রে গতিশীল কোন বস্তুর কণার জন্য বেগ ভার্সেস সময় লেখটি ছিল এরকম মূলবিন্দুগামী একটি সরলরেখা। দেখো এই যে এই চিত্রটি এবং এই চিত্রটি। তাহলে আমি যদি লিখি দেখো সমবেগের ক্ষেত্রে আমি ১ম এ বেগ ভার্সেস সময় লেখটি আঁকলাম যেটা হবে এরকম একটি এক্স অক্ষের সমান্তরাল রেখা। ঠিক আছে? তো এক্স অক্ষের সমান্তরাল রেখা হলে এই যে আমি একটি লেখচিত্র আঁকলাম, এই রেখাটির ঢাল যদি আমি বের করি, ঢাল দেখো তো আমি যদি ঢাল বের করি তাহলে ঢাল আমি লিখতে পারি ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? তো এই যে এই লেখটির ক্ষেত্রে ওয়াই অক্ষে কে আছে? ভি। তার মানে এখানে হবে বেগের পরিবর্তন এবং এক্স অক্ষে আছে কি? টি। তো নিচে হবে ডেল এক্স মানে হচ্ছে ডেল টি লিখতে পারি। আবার আমরা জানি যে ডেল ভি বাই ডেল টি ইজ ইকুয়াল টু কিন্তু ত্বরণ। দেখো আমি যদি একদম শুরুতে যাই, এই যে দেখো, এই যে A ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি, তাই না? আমরা জানি ত্বরণ A ইজ ইকুয়াল টু ডেল ভি বাই ডেল টি, অর্থাৎ সময়ের সাথে বেগের পরিবর্তনকে আমরা কি বলি? ত্বরণ বলি। তো আমরা এই জায়গায় লিখতে পারি কি? A। এর মানে হচ্ছে বেগ ভার্সেস সময় গ্রাফে বেগ ভার্সেস সময় লেখচিত্রের ঢাল থেকে আমরা কি ত্বরণ পেতে পারি। এর মানে হচ্ছে বেগ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। আর যদি আমরা সমত্বরণের জন্য সমত্বরণের জন্য যে আমরা একটা বেগ ভার্সেস সময়ের গ্রাফ আঁকছিলাম, যে ওয়াই অক্ষে আমি ধরলাম বেগ এবং এক্স অক্ষে ধরলাম আমি টি এবং আমাদের লেখচিত্রটা ছিল এরকম। আম ছিল একটা মূলবিন্দুগামী সরলরেখা। তো এক্ষেত্রেও তুমি যদি দেখো, আ তুমি যদি এখানে ঢাল ঢাল তুমি এখানে লিখতে পারো ডেল ভি বাই ডেল টি। তো এখানে ডেল ভি বাই ডেল টি মানে হচ্ছে কি?
ত্বরণ। তার মানে বেগ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ নির্দেশ করে। আবার আমি যদি দেখি যে ত্বরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? ত্বরণ বনাম সময়। এই যে গ্রাফ, এই গ্রাফটার সরণ ভার্সেস সময় গ্রাফের ঢাল কি নির্দেশ করে? আমি যদি সরণ ভার্সেস সময়ের জন্য একটি গ্রাফ আঁকি, দেখো আমি যদি সমবেগের জন্য সরণ ভার্সেস সময়ের গ্রাফটা আঁকি তাহলে আমি একটা মূল বিন্দুগামী সরলরেখা পাবো। দেখো সমবেগের জন্য সরণ ভার্সেস সময়ের গ্রাফটি এই যে দেখো আমি এই গ্রাফটি আঁকছি। সমবেগের জন্য সরণ ভার্সেস সময়ের গ্রাফটি আঁকছি। তাহলে দেখো এখানে আমরা ঢাল লিখতে পারি ঢাল ইজ ইকুয়াল টু ডেল ওয়াই বাই ডেল এক্স, তাই না? তো এখানে এই লেখচিত্রের ক্ষেত্রে ওয়াই অক্ষে আছে হচ্ছে সরণ, তো আমরা লিখতে পারি ডেল এস, আর এক্স অক্ষে আছে কি সময়, তো আমরা লিখতে পারি ডেল টি। আর আমরা জানি যে এই যে এস ইজ ইকুয়াল টু ভিটি হলে ভি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি কি এস বাই টি। তার মানে এখানে বেগ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি ডেল এস বাই ডেল টি, তাই না? তার মানে এখানে এই ডেল এস বাই ডেল টি হচ্ছে বেগ নির্দেশ করছে। তো এর মানে সরণ ভার্সেস সময়ের লেখচিত্রের ঢাল বেগকে নির্দেশ করে। তো আমরা এরকম ভাবে লিখতে পারি যে বেগ ভার্সেস বেগ বনাম সময় লেখচিত্রের ঢাল ত্বরণ নির্দেশ করে, আর ত্বরণ বনাম সময় লেখচিত্রের ঢাল বেগ নির্দেশ করে। আবার আমরা যদি বেগ ভার্সেস আমরা যদি এখানে দেখি যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? তো আমরা যদি এখানে লিখি যে বেগ ভার্সেস সময়, হ্যাঁ? তো বেগ ভার্সেস সময় লেখচিত্র আমরা যদি সমবেগের ক্ষেত্রে আঁকি তাহলে আমরা এখানে একটি এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা পাবো। তো এখানে আমরা আ এর মানে হচ্ছে আমরা যদি এখানে বেগ ধরেছিলাম ২ মিটার পার সেকেন্ড, তাই না? এর মানে হচ্ছে সময় যখন ১ সেকেন্ড তখনও বেগ ছিল ২, সময় যখন ২ সেকেন্ড তখনও বেগ ছিল ২ মিটার পার সেকেন্ড, সময় যখন ৩ সেকেন্ড তখনও বেগ ছিল কি ২ মিটার পার সেকেন্ড। তো এখন আমি যদি এই বিন্দুটি থেকে আমি এক্স অক্ষের উপর একটি লম্ব আঁকি, দেখো তো এটা কিন্তু একটা আয়তক্ষেত্র, তাই না? এটা কিন্তু একটি আয়তক্ষেত্র। তো এটা যদি একটা আয়তক্ষেত্র তো আমরা এটার যদি ক্ষেত্রফল বের করি, আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তো দেখো এখানে আ দৈর্ঘ্য হচ্ছে এই যে এইটুকু হচ্ছে দৈর্ঘ্য এবং এইটুকু হচ্ছে প্রস্থ। তো এখানে দৈর্ঘ্য হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ আমরা লিখতে পারি কি ভি ইনটু টি লিখতে পারি না? দেখো, তো ভি ইনটু যদি টি লিখি তাহলে দেখো এই যে আমরা কি এস ইজ ইকুয়াল টু ভিটি এটা জানি না? মানে বেগ বনাম সময় লেখচিত্র থেকে আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে আমরা কি পাবো? ত্বরণ পাবো, তাই না? আবার তুমি যদি এখানে এরকম ভাবে দেখো যে আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে
আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইনটু প্রস্থ। তো আ এই যে দৈর্ঘ্য যখন আমরা নিছি তখন এখানে আমরা দৈর্ঘ্য নিলাম কি? বেগ এবং প্রস্থ নিলাম কি? সময় t, তাই না? তো আমরা যদি বেগের একক লিখি মিটার পার সেকেন্ড এবং সময়ের একক কি? সেকেন্ড। যদি লিখি দেখো এখানে কিন্তু এককটা আসবে কি? আ মিটার। এই মিটার কিসের একক? মিটার হচ্ছে সরণের একক। তাই না? তার মানে এইটা কি বলা যায় না যে তার মানে বেগ ভার্সাস সময় লেখচিত্রের ক্ষেত্রফল কি নির্দেশ করে? সরণ নির্দেশ করে। দেখো আমি এখানে লিখছি যে বেগ বনাম সময় লেখচিত্রের ক্ষেত্রফল, হ্যাঁ? ক্ষেত্রফল, ক্ষেত্রফল সরণ নির্দেশ করে। সরণ নির্দেশ করে। তাহলে এই ইনফরমেশন গুলো একটু মনে রাখতে হবে। এই ইনফরমেশন গুলো বিগত বছরে বোর্ডে এসেছে। তো এখন আমরা যদি একটু দেখি যে বেগ ভার্সেস আচ্ছা দেখো এখানে যদি আমরা দেখি যে বেগ ভার্সেস সময় গ্রাফের ক্ষেত্রফল আসলেই কি সরণ নির্দেশ করে নাকি? তাহলে এই যে লেখচিত্রটা আমরা আঁকলাম এটা হচ্ছে সমবেগের জন্য বেগ ভার্সেস সময়ের লেখচিত্র। তো দেখো তো প্রথম এই যে ১ সেকেন্ডে যে এই আয়তক্ষেত্রটা এই ক্ষেত্রে আমাদের সরণ কত বেরোয় দেখো তো? আমরা যদি ক্ষেত্রফল বের করি তাহলে আমি এটাকে যদি এরিয়া 1 ধরি, হ্যাঁ? A1 ধরে নিই। এরিয়া ক্ষেত্রফল ১ম 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 মানে ইসের জন্য আয়তক্ষেত্রটার জন্য আমি ক্ষেত্রফল যদি দৈর্ঘ্য ইনটু প্রস্থ লিখতে পারি, তাই না? এখানে দৈর্ঘ্য আমরা দৈর্ঘ্য কি? দেখো এখানে দৈর্ঘ্য হচ্ছে 2, দেখো এখানে y অক্ষে বেগ আছে এটা কি? 2 মিটার পার সেকেন্ড এবং প্রস্থ কোনটা? এই যে এটা যদি প্রস্থ হয় তাহলে এইটুকু যদি প্রস্থ হয় তাহলে এটাকে আমরা লিখতে পারি কি? 1, এর মানে হচ্ছে 2, ঠিক আছে? ক্ষেত্রফল হচ্ছে কি? 2। আবার দেখো তো ২ সেকেন্ডের জন্য এখানে ২ সেকেন্ডের জন্য আবার দেখো এখানে বেগ কত? যদি আমি এই বিন্দুটা থেকে আবার এটার উপরে x অক্ষের উপরে একটি লম্ব আঁকি তাহলে দেখো এখানে এই যে আবার একটি আয়তক্ষেত্র কিন্তু তৈরি হচ্ছে, তাই না? তো এখানে দেখো আমরা ক্ষেত্রফল দৈর্ঘ্য ইনটু প্রস্থ, তাই না? তো এখানে দৈর্ঘ্য হচ্ছে এই যে 2, ঠিক আছে? y অক্ষ বরাবর এই যে দৈর্ঘ্য কিন্তু 2 এবং প্রস্থ কি দেখো তো? প্রস্থ হচ্ছে কিন্তু ২, তাই না? এই যে 0 থেকে 2 এইটুকু কিন্তু ২ সেকেন্ড যেটাকে আমরা সময় ধরছিলাম ২। তাহলে ক্ষেত্রফল কত আসে? ৪ আসে। দেখো তো এই যে সমবেগের ক্ষেত আ সমবেগের আ সমবেগে গতিশীল কোনো বস্তু কণার বেগ ভার্সাস সময় লেখচিত্র থেকে আ লেখচিত্রের ক্ষেত্রফল থেকে কি আমরা আসলেও সরণ পাই কিনা? দেখো ১ সেকেন্ডের জন্য স স আ ১ম ১ সেকেন্ডের যে ক্ষেত্রফল বের করলাম ওটা সরণ নির্দেশ করছে। ওটা হচ্ছে ২ এবং পরবর্তী অর্থাৎ ২ সেকেন্ডের জন্য আমরা ক্ষেত্রফল পাচ্ছি আ মা মা আমরা পরবর্তী যে আমরা আরো ২ সেকেন্ড এবং ২ সেকেন্ডের জন্য যে আমরা একটা ক্ষেত্রফল বের করেছিলাম এই যে পুরা এই যে লাল কালি দিয়ে মার্ক করা এটার জন্য আমরা ক্ষেত্রফল পাইলাম কত? 4। তাহলে এই ২ টাই 2 এবং 4 ২ টাই কি সমান হচ্ছে নাকি? তাহলে দেখো আমরা যদি একদম সমবেগের ওই গ্রাফটায় যাই দেখো এই যে সমবেগের গ্রাফের ক্ষেত্রে দেখো আ সময় যখন ছিল ১ সেকেন্ড তখন আমাদের আ বেগ ছিল কত? 2 মিটার পার সেকেন্ড। তো ২ দৈর্ঘ্য ইনটু প্রস্থ অর্থাৎ 2 ইনটু 1 কত? 2 আর 2 হচ্ছে কি? সরণ নির্দেশ করে। দেখো এই যে ১ম ১ সেকেন্ডের জন্য সরণ কত ছিল? ১ম ১ সেকেন্ডের জন্য সরণ কিন্তু ছিল ২। আবার এই যে ২ সেকেন্ডে বেগ ছিল আবার কি? 2 তো 2 ইনটু 2 কত? 4 তার মানে 4 হচ্ছে কি? ওই আমাদের ক্ষেত্রফল বের হলো কত? 4। দেখো এই যে পরবর্তী ২ সেকেন্ডের জন্য এই যে পরবর্তী ২ সেকেন্ডের জন্য ওর সরণ কি? ৪ ই কিন্তু হচ্ছে, তাই না? তো আ
তার মানে দেখো বেগ ভার্সেস সময় লেখচিত্রের ক্ষেত্রফল কিন্তু সরণকে নির্দেশ করছে। আবার আমি যদি এই ৩ সেকেন্ডের জন্য ধরি, আমি যদি এখানে এই যে ৩ সেকেন্ডের জন্য আমি যদি আবার এখান থেকে একটি লম্ব আঁকতাম, তাহলে এই 0 থেকে ৩ এখানে আমি 3 ইনটু আবার এই থেকে এইটুকু কত 2, তো 6 কত হতো 6। দেখো এই যে ৩ সেকেন্ডের জন্য সরণ আমরা কত পাইছিলাম? ৬ পাইছিলাম। তার মানে আসলেই বেগ ভার্সেস সময় লেখচিত্রের ক্ষেত্রফল কিন্তু সরণকে নির্দেশ করে। এখন আমরা আরেকটি জিনিস পড়ব যে দেখো, এখন যদি আমি বলি যে আরেকটি বিষয় যদি আমি দেখি, আমি যদি বলি যে স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর বেগ বনাম সরণের লেখ কেমন হবে? আচ্ছা, আমরা স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর জন্য আমরা লিখতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, তাই না? তো ইউ তো আর থাকছে না, কারণ ইউ তো স্থির অবস্থান থেকে চলা শুরু যেহেতু করছে, ইউ হচ্ছে 0। তো লিখতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু 2as। এখানে আমার বলা হয়েছে যে বেগ বনাম সময়, বেগ বনাম সরণের লেখ আঁকতে। তো বেগ এবং সরণ ছাড়া বাদবাকি আর অন্য কিছু আমার দেখার প্রয়োজন নেই। তো প্রথমে যেটা বলে গ্রাফে আহ, অক্ষে বসানোর নিয়ম হচ্ছে, প্রথমে যেটা বলে সেটা আমরা ওয়াই অক্ষে বসাই এবং পরেরটা অর্থাৎ বনাম যেটা থাকে সেটাকে আমরা কি এক্স অক্ষে বসাই। অর্থাৎ বনামের আগেরটা আমরা ওয়াই অক্ষে বসাই এবং বনামের পরেরটা আমরা এক্স অক্ষে বসাই। তো আমাকে বলছে যে ভি বনাম এস এর লেখ কেমন হবে এটা দেখাইতে। তো এখানে আমরা পুরোটাকে আমরা যদি আহ, ধ্রুব হয় তাহলে আমরা লিখতে পারি ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস। এখান থেকে আমরা লিখতে পারি ভি ইজ প্রপোর্শনাল টু রুট এস, তাই না? এর মানে হচ্ছে স্থির অবস্থা থেকে সমত্বরণে চলমান কোনো বস্তুর বেগ এর সরণের বর্গমূলের সমানুপাতিক, তাই না? এটা মনে রাখতে হবে। কিন্তু আমাদেরকে বলছে যে বেগ বনাম সরণ। তো বেগ বনাম সরণ যদি হয়, তো আমরা যদি এটাকে বর্গ করি, এই যে ভি বর্গ করলে আমরা কি আবার এই লাইনটা পাচ্ছি না? তো আমরা যদি এবার বর্গ করি, কারণ আমাদের বলছে যে বেগ বনাম সরণের লেখচিত্র, আমাদের তো বেগ বনাম রুট এস এর লেখচিত্র বলে নাই। তো আমরা যদি লিখি ভি স্কোয়ার বর্গ করলে এখানে ভি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এস, তাই না? তো এইখানে বি কে আমরা ধরবো কি ওয়াই, তার উপরে স্কোয়ার, এবং এস কে আমরা ধরবো কি এক্স। তো দেখো সমীকরণটা কেমন আসে যে ওয়াই স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এক্স, তাই না? মানে এর মানে হচ্ছে ওয়াই এর পাওয়ার হচ্ছে 2 এবং এক্স এর পাওয়ার হচ্ছে 1। তো এরকম যদি 2 1 অর্থাৎ ওয়াই এর পাওয়ার 2 এক্স এর পাওয়ার 1 বা এক্স এর পাওয়ার 2 ওয়াই এর পাওয়ার 1 এরকম যদি থাকে, তাহলে আমরা এই লেখচিত্রের আকৃতি এরকম ধরনের সমীকরণ থেকে আমরা যে লেখচিত্রগুলো পাই সেগুলোর আকৃতি হয় পরাবৃত্তাকার। আহ, এর মানে হচ্ছে এই যে আহ, স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর বেগ বনাম সরণের লেখচিত্রটি হবে হচ্ছে পরাবৃত্তাকার। ঠিক আছে? এই যে এখান থেকে যে আমরা লেখচিত্রটি পাবো এটা হবে পরাবৃত্তাকার বা প্যারাবোলা। আবার যদি আরেকটি প্রশ্ন দেই যে স্থির অবস্থান থেকে
স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ v বনাম উচ্চতা অর্থাৎ h এর লেখো কেমন হবে? তো স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ক্ষেত্রে আমরা লিখতে পারি v স্কয়ার ইজ ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। যেহেতু স্থির অবস্থান থেকে পড়ছে এখানে ইউ ইজ ইকুয়াল টু হচ্ছে 0, তাই না? তো এখানে আমরা লিখতে পারি যে v স্কয়ার ইজ ইকুয়াল টু 2gh। এখান থেকে আবার আমরা লিখতে পারি যে v ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh। এই যে আমি যে এখানে একটি সমীকরণ বের করলাম যে v ইজ ইকুয়াল টু রুট ওভার 2gh, এই সমীকরণটি ভালোভাবে মনে রাখতে হবে। এই সমীকরণটি হচ্ছে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু কত বেগে ভূমিতে আঘাত করবে তার একটি সমীকরণ। এই সমীকরণটি তোমরা স্পেশালি একটু মনে রাখবা। এই সমীকরণটি হচ্ছে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তু কত বেগে ভূমিতে আঘাত করবে সে- সেটা বের করা যায় এই সমীকরণটি থেকে। এখন স্থির এখন আমাদের বলা হয়েছে যে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর বেগ বনাম উচ্চতা এর লেখটা অঙ্কন করতে। তো এই যে এই সমীকরণ থেকে আমি কি লিখতে পারি যে দেখো আমার চাইছে বেগ আর উচ্চতা, তাই না? তো বেগ আর উচ্চতা যদি বলে তো ভি বাদবাকি 2g এগুলো তো আমার দেখার প্রয়োজন নেই, তাই না? তো রুট ওভার 2g রুট এস, তাই না? এই পুরোটাকে আমি যদি ধ্রুব ধরি তো v is proportional to আমি লিখতে পারি রুট এস। তো আমার তো রুট এস বলে নাই, আমার বলছে বেগ বনাম উচ্চতা। এই বেগকে আমার ধরতে হবে y অক্ষ বরাবর, মানে y ধরতে হবে, এবং h কে আমার ধরতে হবে x। তো তাই যদি ধরি তাহলে আমি যদি বর্গ করলে এখানে আমার আসবে হচ্ছে v স্কয়ার is proportional to h, তাই না? এই v হচ্ছে, এই v কে আমরা কি ধরবো y, এবং h কে কি ধরবো x, তাই না? তো এইখান থেকে আমরা লিখতে পারি y স্কয়ার is proportional to x। দেখো এইরকম একটা সমীকরণ আমরা পাই না? তো যদি এরকম সমীকরণ পাইলে দেখো এখানে y এর পাওয়ারটি হচ্ছে 1 এবং x এর, সরি, y এর পাওয়ারটি হচ্ছে 2 এবং x এর পাওয়ারটি হচ্ছে কি 1। দেখো y এর পাওয়ার 2, x এর পাওয়ার 1। আর এরকম যদি থাকে যে y এর পাওয়ার 2, x এর পাওয়ার y এর পাওয়ার 2, x এর পাওয়ার 1, বা x এর পাওয়ার 2, y এর পাওয়ার 1, এরকম যদি 1 2 বা 2 1 এরকম যদি থাকে, তাহলে এই সমস্ত সমীকরণ থেকে আমরা যে লেখচিত্রটি পাই ওটার আকৃতি আমি বলেছি পরাবৃত্তাকার। এর মানে হচ্ছে এই যে এই এখান থেকে যে আমরা v ভার্সেস h এর যে লেখচিত্রটি পাবো এর আকৃতি হচ্ছে পরাবৃত্তাকার। দেখো এই যে এই বেগ বনাম উচ্চতার লেখচিত্রটি হচ্ছে পরাবৃত্তাকার। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আহ
এখান থেকে যদি আমি আরেকটি জিনিস বলি যে এখানে আমাদের চাওয়া হইছে কি? এখানে আমাদের চাওয়া হইছে উম বি বনাম এস এর লেখো কেমন? তো বি বনাম এস এর লেখো বের করার জন্য আমরা ভি কে ধরেছিলাম y এবং এস কে ধরেছিলাম কি? x। কিন্তু আমাদের যদি এখানে ভি বনাম এস না বলে আমাদেরকে যদি বলতো ভি বনাম রুট এস এর লেখো কেমন হবে? আচ্ছা। তো এখান থেকে এই যে তখন আমরা এই যে এইখান থেকে এটা কি পাইছিলাম? ভি বনাম রুট এস, তাই না? তো ভি ইজ প্রপোর্শনাল টু রুট এস লিখতাম। তো তখন আমরা ভি কে ধরতাম কি? y, আর রুট এস কে ধরতাম কি? রুট এস পুরাটাকে ধরতাম কি? এক্স, তাই না? আচ্ছা। পুরোটাকে যদি এক্স ধরতাম তাহলে দেখো এখানে y এর পাওয়ার দেখো এখানে y এর পাওয়ার কি 1 এবং x এর পাওয়ারও 1। এরকম যদি y এর পাওয়ার 1 এবং x এর পাওয়ারও 1 অর্থাৎ ২ টার পাওয়ারই 1, 1 থাকে, তখন আমরা এখান থেকে মানে এই ধরনের সমীকরণ থেকে আমরা যে লেখচিত্রটি পাই তার আকৃতি হয় সরলরেখা। সেটা হয় একটি সরলরেখা। আবার দেখো এইখানে যদি আমি দেখাই, এর মানে আ এই যে এখানে আমরা স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তুর আ ভি বনাম এস এর লেখচিত্রটি হবে হচ্ছে পরাবৃত্তাকার। কিন্তু ভি বনাম রুট এস এর লেখটি হবে কি আবার সরলরেখা। আবার যদি আমি এইখানে সেম ভাবে তুমি যদি দেখো যে এখানে আ আ এখানে বের করতে বলা আছে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোন বস্তু বেগ বনাম উচ্চতার লেখো। অর্থাৎ ভি বনাম এইচ এর লেখো। যেটা হয়েছিল কি পরাবৃত্তাকার। কিন্তু যদি আমাকে বলতো যে ভি বনাম রুট এইচ এর লেখোটা কেমন? ভি বনাম রুট এইচ, ঠিক আছে? তো ভি বনাম রুট এইচ যদি বলতো তখন এই ভি কে ধরতাম আমি y এবং বনাম লেখাটার আগেরটাকে আমরা ধরতাম y এবং আ পরেরটাকে আমরা ধরতাম x। তো যেহেতু আমাদের ভি বনাম রুট এইচ চাইছে, তো এখান থেকে এই যে ভি আমরা ধরতে পারি কি y is proportional root h। এই root h পুরোটাকে আমরা ধরবো কি x। তো যদি ধরি তাহলে দেখো এখানেও y এর পাওয়ার কি 1, x এর পাওয়ারও 1। এরকম যদি y এর পাওয়ার 1, x এর পাওয়ার 1, 1, 1 থাকে তাহলে আকার হয় মানে এই লেখচিত্র হয় কি সরলরেখা একটি। সরলরেখা। এর মানে হচ্ছে স্থির অবস্থান থেকে মুক্তভাবে পড়ন্ত কোনো বস্তুর ভি বনাম এইচ এর লেখচিত্রটা হয় হচ্ছে পরাবৃত্তাকার। কিন্তু ভি বনাম রুট এইচ এর লেখচিত্রটা হয় আবার কি সরলরেখা। আবার দেখো এই যে আমরা যে সমত্বরণের জন্য এই যে সমত্বরণে গতিশীল কোনো বস্তুকণার জন্য সময় ভার্সেস সরণ ভার্সেস সময়, দেখো এই যে এস ভার্সেস টি এর যে একটি লেখচিত্র আঁকছিলাম, এই যে এস ভার্সেস টি এর যে একটি লেখচিত্র আঁকছিলাম, দেখো তো এই লেখচিত্রের আকৃতিটা আমরা কেমন পাইছিলাম? এই যে ছকের বিন্দুগুলো আমরা ছক গ্রাফ পেপারের মধ্যে বসিয়ে আমরা একটা আকৃতি পেয়েছিলাম যেটা হচ্ছে পরাবৃত্তাকার। দেখো আমরা আহ দেখি যেটা আসলেই পরাবৃত্তাকার নাকি। দেখো সমত্বরণে চলমান কোন বস্তু কণার জন্য আমরা একটা সূত্র লিখছি যে আমরা জানি ut প্লাস হাফ এটি স্কয়ার। এখানে যেহেতু স্থির অবস্থা থেকে সমত্বরণে চলা শুরু করছে, এই যে ut টার্মটা কি হয়ে যাচ্ছে? 0 হয়ে যাচ্ছে, তাই না? তো 0 যদি হয়ে যায় তাহলে আমরা শেষ পর্যন্ত একটি সমীকরণ পাইছিলাম যে s is proportional to t স্কয়ার। এইখান থেকে আমাকে বলছে যে সরণ ভার্সেস সময়। তো সরণ ভার্সেস সময় যেহেতু বলছে, এই যে s কে আমরা ধরবো কি y এবং t কে আমরা ধরবো কি x। যদি তাই ধরি তাহলে এখানে আমরা লিখতে পারি এখানে আমরা লিখতে পারি y, মাঝখানে আমি সমানুপাতিক সাইন দিলাম, t এর মান তো ধরবো x, তাহলে x স্কয়ার। তাহলে এখানে দেখো যে y এর পাওয়ার হচ্ছে 1 এবং x এর পাওয়ার 2। তাহলে এরকম যদি y এবং x এর পাওয়ার যদি 1, 2 বা 2, 1 এরকম যদি হয়, তাহলে আমরা ওই সমীকরণ থেকে যে লেখচিত্রটা পাই ওর আকৃতি কি হয়? পরাবৃত্তাকার। তাই না? একটু আগে আমরা বললাম। দেখো এটার আকৃতি কিন্তু আসলেই পরাবৃত্তাকার হচ্ছে। তার মানে এই যে s is proportional to t স্কয়ার, এখান থেকে আমরা পরাবৃত্তাকার লেখ পাবো, তাই না? আবার
আবার তুমি এইখানে যদি দেখো যে সমত্বরণে চলমান কোন বস্তু কণার জন্য বেগ ভার্সেস সময়ের লেখো যদি আঁকতে বলে তাহলে বেগ ভার্সেস সময়ের লেখো আঁকতে হবে, তাই না? এটা কি হয়েছিল? মূলবিন্দুগামী সরলরেখা। আসো দেখি যেটা আসলে মূলবিন্দুগামী সরলরেখা আমরা প্রমাণ করতে পারি নাকি। দেখো এই যে যেহেতু বেগ ভার্সেস সময় বলছে তো প্রথমটাকে আমরা ধরবো y এবং পরেরটাকে আমরা ধরবো কি x। যদি তাই ধরি তাহলে দেখো এটা কিন্তু আ স্থির অবস্থান থেকে দেখো শুরুতে যখন সময় ছিল 0 তখন ওর বেগও কি ছিল কি 0। তার মানে এটা স্থির অবস্থান থেকে চলা শুরু করছে, তাই না? তো স্থির অবস্থান থেকে সমত্বরণে চলমান কোন বস্তু কণার জন্য আমরা একটা সূত্র লিখতে পারি যে v u + at, তাই না? এখানে u তো শূন্যই হয়ে যাচ্ছে। যেহেতু স্থির অবস্থান থেকে চলা শুরু করছে তো v আমরা লিখতে পারি at, তাই না? তো আর v কে আমাদের কি ধরতে হবে? y = এখানে t কে আমাদের কি ধরতে হবে? x, তাই না? তো x ধরলাম আর এইখানে আমি a কে ধরলাম m। দেখো তো এইখানে y mx। এই y mx এটা কি কেমন সরলরেখার সমীকরণ? এই y mx কিন্তু মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। মূলবিন্দুগামী সরলরেখার সমীকরণ। তার মানে সরলরেখাটা হবে কি মূলবিন্দুগামী। দেখো এই সরলরেখাটা কিন্তু মূলবিন্দুগামী হইছে, তাই না? আবার তুমি যদি এরকম ভাবে চিন্তা করো যে এইখানে তুমি দেখো আ y এর পাওয়ার কি 1 এবং x এর পাওয়ারও কি 1। এরকম যদি y এবং x এর পাওয়ার যদি 1, 1 থাকে অর্থাৎ দুইটাই যদি 1, 1 থাকে তাহলে এইরকম সমীকরণ থেকে আমরা যে আ লেখ লেখটা পাই সেটা হয় কি সরলরেখা বা স্ট্রেইট লাইন সরলরেখা। তাহলে দেখো আ অনেক কিছু বুঝলাম, তাই না আমরা? আজকে আ আজকে আমরা যে গ্রাফের সমস্ত বেসিক পড়ালাম এবং যতগুলো গ্রাফ আমরা সলভ করালাম এই প্রতিটি গ্রাফ বোর্ডে এসেছে এবং আশা করি আজকের ক্লাসটি যদি তোমরা মনোযোগ দিয়ে করো গ্রাফে তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না এবং গ্রাফ রিলেটেড সমস্ত সিকিউ এমসিকিউ শর্ট কোশ্চেন বা যে কোনো ধরনের প্রবলেম তোমাদের সলভ করতে পারার কথা। আহ তাহলে আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটা ছোট্ট রিমাইন্ডার। তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি ভিডিও প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে। যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা ওই লেকচারটি খুব সহজেই দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।